রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা ছিল সেটি হয়তো উপদেষ্টাদের অনেকে জানে না। বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেভাবে লন্ডনে বসে থেকে তার সমস্ত নেতাকর্মীকে এই আন্দোলনে নামিয়েছেন সেটি আমরা জানি। কি এই আন্দোলনে জামাত এবং শিবিরের ব্যাপক ভূমিকা আছে, এই আন্দোলনে হেফাজতের ব্যাপক ভূমিকা আছে। এই উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে যারা রয়েছে তাদের মাধ্যমে আসলে সবকিছু সম্ভবপর নয়। যদি সম্ভবপর হতো তাহলে 300 এমপি লাগতো না। আনসারদের দিকে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ইটপাটকেল মারতেছিল, তাদের অনেকের মাথা ফেটে গিয়েছে। আনসারদের বিরুদ্ধে যদি ছাত্ররা এখানে নেমে যায়, আনসাররা তারা তো ভুল বুঝবে ছাত্রদেরকে। পুলিশের নামে উল্টা পাল্টা মামলা দিবেন না, যাকে তাকে হয়রানি করবেন না। যারা রাজনীতি করে এবং যারা রাজনীতি বিশ্লেষণ করে তারা যেটি মনে করছে যে কিছু বিষয়ে আসলে অস্পষ্টতা রয়েছে। যেমন 3 মাসে আসলে তারা কি কাজ করতে চান, 6 মাসে তারা কি কাজ করতে চান, এই ধরনের একটি রোডম্যাপ প্রকাশ করা দরকার ছিল। নির্বাচন তারা কবে করতে চান, সম্ভাব্য সময়, সেটি যদি বলতেন তাহলে এ ধরনের অস্পষ্টতা বা একটি গোলক ধাঁধার মতন যে একটি পরিবেশ তৈরি হয়েছে সেটি কখনোই হতো না। তিনি বলেছেন যে ছাত্ররা আমাদেরকে এখানে বসিয়েছে এবং জনগণ যে সময় চাই সে সময় আমরা চলে যাব এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মাধ্যমে। তার মানে এইখানে যে সমস্যা সেটি হলো যখন জনগণ চাইবে না তখন কি তাহলে জনগণ আবার আন্দোলন করবে তাদের বিরুদ্ধে? বিষয়টা আবার খারাপ হয়ে গেল না? ডক্টর ইউনূস শুধুমাত্র বাংলাদেশের জনগণের কাছে সম্মানিত ব্যক্তি না, তিনি আন্তর্জাতিকভাবে একজন সমাধিত ব্যক্তি। তার মতন মানুষের কাছে কেন নির্বাচন চেয়ে আন্দোলন করতে হবে? এটি তো আসলে এক ধরনের অসম্মান, তাকে ছোট করা। আমরা সেটি চাই না। আমরা চাই কাজের জন্য যদি তাদের 1 বছর সময় লাগে তাহলে তারা বলুক যে আমাদের এই কারণে এই সংস্কার, আমরা এই কাজগুলো করতে চাই যে কারণে আমাদের 1 বছর সময় প্রয়োজন। যদি তাদের 6 মাস সময় লাগে তাহলে তারা বলুক যে আমাদের এই কাজগুলো করতে হবে 6 মাস দরকার। অর্থাৎ তারা একটি প্ল্যান ওয়ার্ক আমাদের কাছে প্রকাশ করুক। এই সময়ের মধ্যে যদি কাজ না হয় তাহলে তারা পরবর্তীতে বলবে যে আমাদের আরো সময় প্রয়োজন। অর্থাৎ আমরা চাই তারা জাতির কাছে সবকিছু স্পষ্ট রাখুক এবং যে রাজনীতি আমেরিকা ইউরোপে হয় সেই রাজনীতির আদলে বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের কালচার ডেভেলপ করা। বাংলাদেশে গণতন্ত্র ছিল না, ভবিষ্যতে কিভাবে গণতন্ত্র রাখা যায় সেই ধরনের একটি সংস্কার কিন্তু আমাদেরকে করতে হবে। বাংলাদেশের বিচার বিভাগকে সংস্কার করতে হবে, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনকে সংস্কার করতে হবে, পুলিশকে সংস্কার করতে হবে। সামগ্রিকভাবে সর্ব জায়গায় আমাদের সংস্কার দরকার। সেই সংস্কারগুলোর জন্য একটি ফ্রেমওয়ার্ক প্রকাশ করলে সেটি আসলে খুব ভালো হতো। সামগ্রিকভাবে তার বক্তব্য খুবই মানুষের কাছে পছন্দনীয় হয়েছে। বিশেষ করে তিনি কোনো পেপার দেখে দেখে বক্তব্য দেননি। তিনি তার আবেগের কথাগুলো, মনের কথাগুলো নিজের মতন করে বলেছেন। এই যে আমরা যেভাবে এখন প্রেস ব্রিফিং আপনার সাথে বক্তব্য দিচ্ছি, কথা বলছি, বা যেভাবে প্রেস ব্রিফিং করি, যেভাবে আমরা পাবলিকের সামনে আমরা বিভিন্ন মিছিলে বিভিন্ন সমাবেশে বক্তব্য দিই, আমাদের আবেগকে আমরা তুলে ধরি, ঠিক ওইভাবে তিনি বক্তব্য দিয়েছেন। জাতির কাছে এই বক্তব্য ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে, কিন্তু ওই একটি জায়গায় একটু অস্পষ্টতা হয়েছে, যেটি নিয়ে আজকে বিএনপির মহাসচিব বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা একটি রোড ম্যাপ প্রত্যাশা করেছিলাম। তো হয়তো এই মেসেজ ইতিমধ্যে তার কাছে চলে গিয়েছে। ডক্টর ইউনূস জনগণকে গুরুত্ব দেন, রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব দেন। যেহেতু দলগুলোর পক্ষ থেকে এখন দাবি এসেছে একটি রোড ম্যাপ প্রকাশ করার, আই থিঙ্ক এই অন্তর্বর্তীকালীন সরকার সেটিও করবেন। আজকে 3 জন উপদেষ্টাদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে, আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তাদেরকেও আমরা একই কথা বলেছি যে এইখানে আসলে দলগুলো একটি রোড ম্যাপ চাই, যেটা আমরা আমাদের পাবলিক ফাংশনে আমাদের বক্তব্য আমরা দিয়েছি, সব জায়গায় বলে আসছে। তো হয়তো এই যে নানান জটিলতা, তারা বসার পর থেকেই অমুক তমুক বিভিন্ন গোষ্ঠী আন্দোলন করেই যাচ্ছে, তাদেরকে কাজ করার হয়তো সুযোগ দেয়নি, যে কারণে যে প্ল্যান ওয়ার্ক আসলে করার দরকার ছিল সেটি হয়তো তারা করতে পারেনি। এটি আমরা মেনে নিয়েছি। তবে আমরা প্রত্যাশা করব যে তারা দ্রুত সময়ের মধ্যে একটি রোড ম্যাপ জাতির সামনে হাজির করবেন এবং
এইখানে আরেকটি বিষয় বলা দরকার। রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা ছিল সেটি হয়তো উপদেষ্টাদের অনেকে জানে না, সেটি হয়তো ছাত্রদের অনেকে জানে না, সেটি এমনকি অনেক রাজনৈতিক দলেরও অনেকে জানে না। আমি এতটুকু বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর ব্যাপকভাবে ভূমিকা এখানে ছিল। যেহেতু রাজনৈতিক দলের ব্যানারে কোনো আন্দোলন করে সফল হচ্ছিল না, 28 অক্টোবর আমরা দেখেছি যে রাজনৈতিক দলের ব্যানারে বাংলাদেশে কোনো আন্দোলন করে আসলে সফল হওয়া যাচ্ছে না। যখন নতুন করে আবার কোটা সংস্কার আন্দোলন শুরু হলো 2018 সালে, কোটা সংস্কার আন্দোলন তো আমরাই সফল করেছিলাম, অর্থাৎ যে অভ্যুত্থান এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হয়েছে সেটির বীজ বপন তো আমরাই করে দিয়ে এসেছি। সুতরাং এই আন্দোলন যখন আবার সামনে আসলো তখন আমরা আমাদের জায়গা থেকে আমরা বড় দলগুলোকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা এই আন্দোলনকে কিভাবে আপনার কাজে লাগানো যায় সেই চেষ্টা করেন। আমরা নিজে অনেক বড় দলের শীর্ষ নেতার সাথে কথা বলেছি, এমনকি এতটুকু বলতে চাই যে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেভাবে লন্ডনে বসে থেকে তার সমস্ত নেতাকর্মীকে এই আন্দোলনে নামিয়েছেন সেটি আমরা জানি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিভাবে প্রত্যেকটা জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটি ইতিমধ্যে আপনারা দেখেছেন। বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ শহীদ হয়েছে, জামাতের শিবিরের অসংখ্য নেতৃবৃন্দ শহীদ হয়েছে, গণ অধিকার পরিষদের 9 জন মানুষ, 9 জন সহযোদ্ধা, 9 জন শহীদ হয়েছে। অন্য কোনো দলকে দেখাতে পারবেন? অর্থাৎ বিএনপি জামাতের পরেই গণ অধিকার পরিষদের ক্ষয়ক্ষতি হয়েছে, নেতাকর্মীরা শহীদ হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। যে কারণে আমাদের অফিসে আপনি এসেছেন, দেখেন যে সেই সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত একের পর এক মানুষ, নতুন নতুন মানুষ আমাদের অফিসে আসছে। রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটি অপরিসীম, সেটি অনেকে হয়তো জানে না। অনেকে বলার চেষ্টা করছে দলগুলো তো এতদিন আন্দোলন করে ব্যর্থ হয়েছে, হ্যাঁ এদেরকে আর মূল্যায়ন করা যাবে না। আমি বলতেছি, আমি সাক্ষী, কারণ যে পলিসি মেকিং, যে আলাপ আলোচনা, তার মধ্যে আমি রাশেদ খান ছিলাম, আমাদের সভাপতি নুরুল হক নূর ছিল, যে কারণেই তো তাকে গ্রেপ্তার করা হয়। আমার বাসায় 2 বার অভিযান চালানো হয়েছে। আমি যেখানে থাকি সেখানকার যে দোকানদার তাদেরকে মোবাইলে ছবি দেখিয়ে দেখিয়ে বলা হয়েছে এই ছেলে কোথায় থাকে, কোন বাসায় থাকে। তারা আমাকে চিনে, তারা আমাকে ভালোবাসে, তারা বলেছে আমরা কখনো তাকে আমরা এলাকায় দেখি নাই, মানে ভালোবাসার জায়গা থেকে, যাতে করে ডিস্টার্ব করতে না পারে বা খুঁজে না পায়। তো এরকম ঘটনা ঘটেছে। তো আমাদের জায়গা থেকে এই যে আমরা রাজনৈতিক দলগুলোকে প্রস্তাব দেওয়া যে আপনারা এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু করেন, হ্যাঁ এটি হয়েছে যে বড় দলগুলোর ফোরামে আলোচনা হয়েছে। অনেকে বলেছে যে এটি ছাত্রলীগের আন্দোলন, এটি আওয়ামী লীগ করাচ্ছে ভারতের সাথে যে রেল চুক্তি, আজিজ ইস্যু, বেনজির ইস্যু, এগুলো ঢাকার জন্য। তো এই বিষয়গুলো নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো দ্বিধান্বিত ছিল যে তারা আসলে কি করবে। কিন্তু একটা পর্যায়ে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে যাই করুক না কেন, ছাত্রলীগ হোক আর যে যাই হোক না কেন, এই আন্দোলন যখন জনগণ সবাই নেমে যাবে, একটা পর্যায়ে শেখ হাসিনা ভয় পাবে, তখন তারা বাধা দিতে আসবে। বাধা দিলেই বাঁধবে লড়াই, এবং সেখান থেকে নতুন ভাবে শুরু করতে হবে। আমরা এই কথা তাদেরকে বলেছিলাম। এবং আরেকটি কথা বলতে চাই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি লন্ডনে ছিলেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের মতো, তিনি এই আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। এবং আমার সাথে, আমাদের সভাপতি নুরুল হক নূরের সাথে তার সমন্বয় ব্যাপকভাবে ছিল। যেহেতু আমরা 18 সালের আন্দোলনের নেতা ছিলাম, আমরা জেল খেটেছি। আমি ওই সময় 15 দিন একটানা রিমান্ডে ছিলাম। আমার মা কিভাবে রাস্তায় রাস্তায় আমার মুক্তির দাবিতে কান্নাকাটি করেছে, আহাজারি করেছে, বক্তব্য দিয়েছে, সেটি সকলেই জানেন। যে কারণে আমি জাস্ট দুই একটি নাম বললাম, যে 1 তারেক রহমান, 2 সালাউদ্দিন আহমেদ, নুরুল হক নূর, রাশেদ খান। এর বাইরেও অনেকে যে যার জায়গা থেকে কাজ করেছে, তাদের হিস্ট্রিগুলো তারা বলতে পারবে, আমরা তো আর সবকিছু বলতে পারবো না। এমনকি এই আন্দোলনে জামাত এবং শিবিরের ব্যাপক ভূমিকা আছে, এই আন্দোলনে হেফাজতের ব্যাপক ভূমিকা আছে, এই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপক ভূমিকা আছে, এই আন্দোলনে বাংলাদেশের সমস্ত ছোট বড় রাজনৈতিক দলগুলোর ব্যাপক ভূমিকা আছে। দলগুলো পিছনে থেকে ওই ছাত্রদেরকে সামনে রেখে তারা বলেছে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পিছনে আছি, আমরা চাই সরকার পতন। সুতরাং যারা এই মুহূর্তে বলবে যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল না, তারা ভুল বলবে। সুতরাং যে কোনো কিছু করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মূল্যায়ন, তাদের মতামত রাখতে হবে। হ্যাঁ, যেহেতু রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন করে সফল হওয়া যাচ্ছিল না, সামাজিক আন্দোলন করে সফল হতে হয়েছে। এবং আরেকটি ব্যাপার হলো যে রাজনৈতিক দলের আন্দোলনে
ভয়ে সাধারণ মানুষ অন্তর্ভুক্ত হচ্ছিল না। বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, গণতন্ত্র মঞ্চ, অন্যান্য দল, আমরা সবাই মিলে আন্দোলন করেছি না? তো সাধারণ মানুষ তো নামছিল না ভয়ে। এমন না যে সমর্থন ছিল না, শেখ হাসিনার পতন চায় না, সেটি না, ভয়ে নামতেছিল না। কিন্তু সামাজিক আন্দোলন তো ওই ভয়টা ওইভাবে কাজ করেনি, মানুষ সবাই নেমে গেছে। আর যখন 300 থেকে 400 জনকে হত্যা করা হয়েছে, তখন তার কোটা সংস্কার আন্দোলনের দাবি থাকে না, তখন সরকার পতনের দাবি। তখন ছাত্রদেরকে বলা হলো যে তোমরা যদি এক দফার ঘোষণা দাও, রাজনৈতিক দলগুলো সমস্ত শক্তি নিয়ে এবার ফাইট দিবে, হয় বাঁচবো বা মরবো। এই কথা ছাত্রদের সাথে সমন্বয় হয়েছিল। ছাত্ররা অস্বীকার যেতে পারবে না, কারণ আমরা তো তাদের সাথে কথা বলেছি। হ্যাঁ, এইখানে ছাত্ররা যে ভূমিকা রেখেছে সেটি অপরিসীম, অস্বীকার করার কিছু নাই। কিন্তু যাত্রাবাড়িতে লুঙ্গি পরে কাঁচামারা মানুষগুলো নেতৃত্ব দিয়েছে, তারা কারা? তারা কি ছাত্র? উত্তরাতে এরকম অসংখ্য মানুষ কাঁচা মেরে নেতৃত্ব দিয়েছে। মোহাম্মদপুরে টেলিভিশন চ্যানেলগুলোতে গোল করে দেখাচ্ছে এ কোন ছাত্র, লুঙ্গি পরা কাঁচামারা। আম জনতা, হকার, রিক্সা চালক সকলে নেমে গিয়েছে, কোনো মানুষ বাঁচছিল না। এমনকি প্রাইভেট ব্যাংকের কর্মকর্তারা, আমার পরিচিত, তারা আন্দোলনে নেমে গেছে। সরকারি কর্মকর্তারা আন্দোলনে নেমে গেছে। আপনি কোনো একটি মানে শিল্পীরা, সাংস্কৃতিক কর্মীরা, প্রত্যেকটা পর্যায়ের মানুষ নেমে গিয়েছে, হুজুররা নেমে গিয়েছে, আপনার মাদ্রাসার শিক্ষার্থীরা নেমে গিয়েছে। আপনি কাউকে বাদ দিতে পারবেন না। অর্থাৎ এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন যদি বলা হয় সেটি ভুল হবে। এই আন্দোলন আম জনতার আন্দোলন, রাজনৈতিক দলগুলোর আন্দোলন, ছাত্রদের আন্দোলন, কৃষক, হকার, শ্রমিক সবার আন্দোলন, সরকারি কর্মকর্তাদের আন্দোলন। এটি একটি সামগ্রিক আন্দোলন, এবং এই যে গণঅভ্যুত্থান এটিকেই বলে, যেখানে সবাই নেমে যায়। এই সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো এবং সংগঠন এবং সিভিল সোসাইটি, এদের ভূমিকা দরকার, এদের সহযোগিতা দরকার। যদি এই সরকার দলগুলোর সাথে বসে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসে তাদের সহযোগিতা চাই, এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি টাইম, একটি ফ্রেম, একটি প্ল্যান, একটি রোডম্যাপ তৈরি করে, তাহলে সবকিছু সম্ভব। অন্যথায় রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আলাদা রেখে, সিভিল সোসাইটিকে আলাদা রেখে, শিক্ষকদের আলাদা রেখে শুধুমাত্র যদি তারাই করতে চায়, সেটি পারবে না। কারণ 17-18 জন এই উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে যারা রয়েছে, তাদের মাধ্যমে আসলে সবকিছু সম্ভবপর নয়। যদি সম্ভবপর হতো তাহলে 300 এমপি লাগতো না। তারা আমাদের সহযোগিতা চেয়েছে, আমরা বলেছি আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করব। রাষ্ট্র সংস্কারের জন্য আপনার কতদিন সময় লাগবে আপনি নেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তাড়াহুড়া করছি না। তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় দিতে চাই, কারণ আমরা জানি পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না যদি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার যে নীতি, ফ্রেমওয়ার্ক, প্ল্যানওয়ার্ক সেটি তৈরি করে না দিয়ে যায়। অর্থাৎ যা কিছু করার দরকার এই সরকারকেই করতে হবে। আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব, কিন্তু কিছু জিনিস স্পষ্ট করলে আসলে ভালো হয়। যেমন একটা মানুষ সাজলে ভালো লাগে না, ঠিক একইভাবে কিছু জিনিস স্পষ্ট করলে ভালো লাগে। তো এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সময় নেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা সময় দেব, কারণ 17 বছরের জঞ্জাল দূর করতে আসলে সময় দরকার। সুতরাং সময় নেন, কিন্তু কিছু জিনিস আসলে প্ল্যান ওয়ার্ক করে আমাদের কাছে প্রকাশ করেন, এটি ভালো লাগবে, মনে হবে যে আসলে হচ্ছে, কাজ হচ্ছে। আপনি একটু ফাস্ট যান, একটু ফাস্ট যান, স্লো না গিয়ে একটু ফাস্ট যান। আজকে একটা দৃশ্যমান কাজ করলেন, কালকে একটা দৃশ্যমান কাজ করেন, অর্থাৎ আপনাদের কাজগুলো দৃশ্যমান হতে হবে। আপনি পর্দার আড়ালে কাজ করলে মানুষ কিন্তু সন্তুষ্টি হবে না, রাজনৈতিক দলগুলো সন্তুষ্ট হবে না। সুতরাং আমি কোনো টাইম বেঁধে দিব না, আমি বলবো তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। তবে তাদেরকে অবশ্যই তাদের প্রত্যেকটা কাজ মানুষের কাছে প্রকাশ করতে হবে, তাদের প্রত্যেকটা পদক্ষেপ মানুষের কাছে প্রকাশ করতে হবে। তারা প্রতিটা দিন কি করছে সেগুলো মানুষের কাছে দৃশ্যমান হতে হবে। তাহলে তাদের উপর মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা, দলগুলোর আস্থা, বিশ্বাস, ভরসার জায়গাটা থাকবে। আর যদি অস্পষ্ট থেকে যায়, কোনো মানে একটা জিনিসও যদি অস্পষ্ট থেকে যায়, তাহলে ওই একটা জায়গা থেকে কিন্তু এক ধরনের অস্পষ্টতা ডালপালা মেলবে, ক্ষুদ্র থেকে বৃহত্তর সমস্যা সৃষ্টি হবে। সুতরাং আমরা তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা একটা রোডম্যাপ প্রকাশ করেন, এটি আমরা চাই, এবং আমরা আস্থা বিশ্বাস রাখছি যে তারা সেটি করবে। হয়তো সময় নিচ্ছে, এখন যে অবস্থা সচিবালয়ের সামনে, তো মানে ওই তারা দায়িত্ব নেওয়ার পর থেকে সচিবালয়ের সামনে, আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, হ্যাঁ সব জায়গায় আন্দোলন আন্দোলন আর আন্দোলন। আমরা তাদেরকে বলছিলাম যে আপনারা এই আন্দোলন করতে দিন না, কিন্তু উপদেষ্টা মহোদয়রা মনে করছিলেন যে আন্তর্জাতিক বিশ্বে যে ধরনের আপনার প্রেসিডেন্ট হাউসের সামনে আন্দোলন হয় আমরাও করতে দিব। কিন্তু বাংলাদেশে তো আপনার একটা আন্দোলন হয়েছে, সরকারের পতন হয়েছে, কিন্তু রিফরমেশন অফ মেন্টালিটি, মানসিক সংস্কার সেটি হয় নাই।
আমি আপনি তো আজকেই পরিবর্তন হয়ে যায়নি। সুতরাং এই জায়গা থেকে আপনি চাইলেও সচিবালয়ের সামনে তাদেরকে অ্যালাউ যে করলেন, আমরা ওই শুরু থেকেই যাদের উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ হয়েছে বলেছি এখানে অ্যালাউ করেন না, আমাদের কথাই তো শেষমেশ মানতে হলো। সুতরাং আমরা এখনো পর্যন্ত বলবো যে বাংলাদেশের মানুষকে আইনের মধ্যে রেখে আসলে সবকিছু করতে দিতে হয়। এই দেশ আসলে এখনই আমেরিকা ইউরোপ হয়ে যায় নাই, যখন হবে তখন করবে, সমস্যা নাই। যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কড়াকড়ি জারি রেখে আসলে সবকিছু করতে হবে। যে ভয়াবহ বন্যা হয়েছে, আমাদের সভাপতি নুরুল হক নূর, আমি সহ আমাদের নেতৃবৃন্দ আমরা ফেনীতে গিয়েছিলাম, আমরা দেখেছি যে খুবই বাজে অবস্থা, মানুষ এত কষ্টে রয়েছে, আসলে বুকটা ফেটে যায়। এত পানি আর ভারী পানি, এই পানিতে আপনি সাঁতারও দিতে পারবেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন না। একতলা বাসাগুলো ডুবে গিয়েছে, আমরা দেখে এসেছি যে এখনো একতলা বাসাগুলো ডুবে আছে। আমরা শুনেছিলাম যে দোতলা বাসা ডুবে গিয়েছে। আমরা একদম গ্রামের মধ্যে যেতে পারি নাই, কারণ আমরা ট্রলার ভাড়া করেছিলাম, ট্রলার দিয়ে আমরা মানে খুব বেশি দূরে আমরা যেতে পারি নাই। তো সেই জায়গা থেকে মানুষের কষ্ট, আমরা শহরের মধ্যে মানুষের যে কষ্ট দেখলাম, যে শহরের মধ্যে ট্রলার দিয়ে ঘোরা লাগতেছে শহরের মধ্যে, তাহলে গ্রামের অবস্থা কি দেখেন। তবে এই জায়গায় কিছু কিছু আসলে ম্যানেজমেন্টের ঘাটতি। আমি আমার ফেসবুকে আমি যেটি এর আগেও আমি লিখেছি বা বক্তব্যে বলেছি বিভিন্ন প্রোগ্রামে, যে এই যে সমস্যা, এই যে বন্যার ভয়াবহতা, উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, তারা ছাড়া আসলে সাধারণ কোনো মানুষের পক্ষে এখানে গিয়ে ত্রাণ দেওয়া, উদ্ধার করা এটি সম্ভবপর নয়। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে এই কাজগুলো করার জন্য সরকারকে কাজে লাগাতে হবে, সরকারের বাহিনীগুলোকে কাজে লাগাতে হবে। আমজনতা বরং ওইখানে বেশি বেশি যাওয়ার কারণে সমস্যা বেশি হচ্ছে, রাস্তায় জ্যাম তৈরি হচ্ছে এবং তারা খাবার দিচ্ছে, ওইখানে পৌঁছে দিচ্ছে, কিন্তু খাবারগুলো প্রপারলি ম্যানেজমেন্ট হচ্ছে না। সুতরাং আমি যেটি মনে করি যে ঢাকা থেকেই সেনাবাহিনীর মাধ্যমে, তিন বাহিনীর মাধ্যমে এই খাদ্যগুলো সংগ্রহ করতে হবে এবং ঢাকা থেকে সেনাবাহিনীর মাধ্যমেই সেই ফেনী, কুমিল্লা ওইখানে পাঠাতে হবে। তাহলে যেটি হবে যে প্রপার ডিস্ট্রিবিউশন হবে এবং তাদেরকে উদ্ধার করা সম্ভবপর হবে, কাজগুলো করা সম্ভবপর হবে। আমরা যখন ট্রলার নিয়ে গেলাম, দেখলাম যে 8-10 জন স্বেচ্ছাসেবী, তারা আপনার ইয়ে দিয়ে, ড্রাম দিয়ে তারা ভেলা বানিয়েছে, তার উপর করে খাদ্য নিয়ে একটা স্কুল যেখানে কেন্দ্র মানুষ আশ্রয় নিয়েছে সেখানে তারা যাচ্ছে। তো কিছু পথ যাওয়ার পরে তারা হাঁপিয়ে গেছে, মনে হচ্ছে তারাই মারা যাবে, তাদের লাইফ জ্যাকেট পরা, তারপর তারা অস্থির হয়ে গেছে, আমাদের ট্রলার দিকে বললো ভাই আমাদের রক্ষা করেন, আমরা যেতে পারছি না। তো আমরা মানবিকতার জায়গা থেকে আমরা তাদের ট্রলারে তুললাম, তাদের খাবারগুলো পৌঁছে দিলাম, আমরা এই কাজটি করেছি। তবে এই জায়গা থেকে আমার অভিজ্ঞতা হলো যে সাধারণ কোনো স্বেচ্ছাসেবী এখানে কোনো কাজ করতে পারবে না, বরং এইখানে সমস্যা সৃষ্টি হবে। তার থেকে বরং যেটি করা যায়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সরকারকে এখানে কাজ করতে হবে, তাদেরকে দিয়ে, বাহিনীগুলোকে দিয়ে সব কাজ করাতে হবে। কিন্তু সেই কাজগুলো আমার কাছে মনে হচ্ছে পর্যাপ্ত হচ্ছে না। মানুষ আমাদের কাছে অভিযোগ দিয়েছে যে আমরা পানি পাচ্ছি না, আমরা খাবার পাচ্ছি না, আমরা এত কষ্টে আছি, আমাদের শিশুগুলো অনেক কষ্টে রয়েছে, আমাদের বাসায় বৃদ্ধ, তারা চিকিৎসা পাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যারা বাড়িতে পানিবন্দী তাদেরকে সবাইকে ওইখান থেকে নিয়ে আসতে হবে, উদ্ধার করতে হবে, এবং যে এলাকায় পানি নাই সেখানে তাঁবু টাঙিয়ে তাদেরকে রাখতে হবে। অন্যথায় বাসা বাড়িতে রেখে দিলে এই মানুষগুলো অনেক কষ্ট ভোগ করবে। তো এটি আমি আহ্বান জানিয়েছি, আজকেও আপনাদের এই ভয়েস বাংলার মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি। তো আরেকটি বিষয়ে একটু কথা বলি। গতকাল দেখেছেন যে সচিবালয়ে সেখানে আনসাররা কি ধরনের ভূমিকা রেখেছে। এইখানে আসলে কিছু তাদেরকে ডিল করতে আসলে কিছু ভুল হয়েছে। প্রথমত হলো যে ছাত্ররা যদি সবসময় এই যারা আন্দোলন করছে, মনে করো আনসাররা, আনসারদের বিরুদ্ধে যদি ছাত্ররা এখানে নেমে যায়, তাহলে আনসার তো বিশাল একটা কমিউনিটি, তাদের পরিবার রয়েছে। সুতরাং ওই পরিবার এবং আনসাররা তারা তো ভুল বুঝবে ছাত্রদেরকে। সুতরাং সব আনসার তো খারাপ না, সেখানে হয়তো উস্কানি দিয়ে তাদের অধিকার আদায় করা হবে, তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে, প্রেশার দিতে হবে। কিছু কিছু আনসার উস্কানি দিয়েছে, এবং সে আনসার তো শুধু আনসার না, তারা ছাত্রলীগ, যুবলীগের বা আওয়ামী সুবিধাভোগী। সুতরাং তাদের ফাঁদে পড়ে কিছু সাধারণ আনসার এখানে এসেছে যারা আমাদের পক্ষে ছিল, গণঅভ্যুত্থানের পক্ষে ছিল। সামগ্রিকভাবে আনসারদেরকে যদি আপনি তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হন, সেটি আসলে হিতে বিপরীত হবে। আমি দায়িত্বশীল একজন ব্যক্তি হিসেবে বা একটি দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যখন খবর পেলাম যে ওখানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, আমি সেখানে গেলাম। আমাদের অফিসে নেতাকর্মীরা এখনো যেমন ভরপুর, ওই সময় ভরপুর, সবাইকে নিয়ে মিছিল নিয়ে গেলাম এবং যাওয়ার পরে দেখলাম যে সেখানে প্রায় 1000 খানেক আনসার প্রেস ক্লাবের পাশ দিয়ে সচিবালয়ের রাস্তা, ওইখানে তারা ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে। যাওয়ার পরে আমাদের নেতৃবৃন্দরা ব্যারিকেড সরিয়ে দিল। আমি তাদেরকে বললাম যে আপনারা চলে যান। মাইকিং পুলিশ ওইখানে ছিল, পুলিশের মাইকটা নিলাম, আপনারা বললাম আনসার ভাইরা চলে যান। ছাত্র ভাইদেরকে বললাম কেউ ওদের গায়ে হাত দিবেন না, ওরা আমাদের ভাই, ওদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আমি প্রত্যেককে সরাই দিলাম।
যেটি অনেক টেলিভিশনে ইতিমধ্যে এসেছে। আমি বিভিন্ন জায়গায় আজকে গিয়েছি, সবাই বলছে যে রাশেদ আপনার এই ভূমিকাটা প্রশংসনীয়, যে আপনি ছাত্রদেরকে থামাতে চেষ্টা করেছেন এবং আনসারদেরকে নিরাপদ রাখার চেষ্টা করেছেন। আপনি দেখবেন যে সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে, আমি সেনাবাহিনীর সদস্যদেরকে বলেছি ভাই আপনারা হাত বাঁধেন, এখানে সংঘর্ষ হতে দেওয়া যাবে না, আনসারদেরকে এখান থেকে নিরাপদে সরিয়ে দিতে হবে, তারা সরে যাক, তারা সরে যাক। আই থিঙ্ক তারা একটা মেসেজ পেয়েছে যে এই আন্দোলন আসলে মানুষ ভালোভাবে নিচ্ছে না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে সংঘর্ষ না হয়। হ্যাঁ, আনসারদের দিকে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ইট পাটকেল মারতেছিল, তাদের অনেকের মাথা ফেটে গিয়েছে। আমি তাদেরকে বলেছি যে আপনারা আপাতত যেহেতু সবাই ক্ষুব্ধ, আপনারা আপনাদের জামা খুলে ফেলাম। আমি নিজে বলেছি যে এই ড্রেস থাকলে মানুষ এখন ক্ষুব্ধ হচ্ছে এবং আপনারা সারেন্ডার করেন। তারা আমাকে চিনেছে, আনসাররা চিনে বলছে যে রাশেদ ভাই আমাদেরকে বাঁচান, এইভাবে আমাদেরকে বাঁচান। তারা এতটা নিরীহ সেখানে আমি দেখেছি, আমার অত্যন্ত কষ্ট লেগেছে। আমি বিক্ষুব্ধ ছাত্র জনতাকে আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি এইভাবে হাত উঁচু করে থামেন সবাই, এখানে সেনাবাহিনী আছে, যে সমস্যা হয়েছে এই সমস্যা সমাধান আমরা সবাই মিলে করব। তো যাই হোক, আমার জায়গা থেকে আমি ভূমিকা রেখেছি, সবাই যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছে। আমি যে সব করেছি আমি বলবো না, সেখানে প্রত্যেকে অনেকে তার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রেখেছে। কিন্তু ছাত্রদেরকে যদি আপনি সবসময় মাঠে নামান আনসারকে প্রতিহত করার জন্য, রিক্সা চালকদেরকে প্রতিহত করার জন্য, বিভিন্ন এনজিও কর্মীদেরকে প্রতিহত করার জন্য, সেটি কখনোই ঠিক হবে না। তার মানে কি? তার মানে আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে ফাংশন করাতে হবে। পুলিশকে আহ্বান জানানো হয়েছে যে আপনারা নামেন, আপনাদেরকে আমরা নিরাপত্তা দিব। কালকে পুলিশকে আমি বলেছি, আপনি ওইখানে যে পুলিশরা গিয়েছিল আপনার 50-60 জন পুলিশ, তারা ভয়ে আসলে কোনো দিকে তারা কাজ করতেছে না। আমি বললাম ভাই ভয় পান কেন? হ্যাঁ, তারা অসহায়ত্বের ছাপ। আমি বললাম আমি আছি, আমার সাথে চলেন, আনসারদেরকে সরিয়ে দিতে হবে। তারা গেল না, ভয় পাচ্ছে। পুলিশের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে, এই ভয় আমাদের ভাঙাতে হবে এবং এই পুলিশকে দিয়ে ফাংশন করাতে হবে। যাদেরকে আহ্বান জানানো হয়েছে যে আপনারা কাজের জন্য মাঠে নামেন, আপনারা আপনাদের কাজে ফিরে যান, যে পুলিশ সদস্যরা নিজেদেরকে অপরাধী মনে করছে যে কাজে গেলে শাস্তি হবে, তাদেরকে বাদ দিয়ে দেন, চাকরিচ্যুত করেন এবং চাকরিচ্যুত করার পরে তাদেরকে গ্রেপ্তার করেন, যে তারা আসলে অপরাধ করেছে, কেন তারা অপরাধ করেছে, কি করেছে কিনা, কেন তারা কাজে যোগদান করছে না। এবং এই যে বিপ্লবী ছাত্র জনতা, এই বিপ্লবী ছাত্র জনতা তাদের যাদের পড়াশোনা আছে, যোগ্যতা আছে, তাদেরকে আপনারা নিয়োগ দেন, পুলিশে নিয়োগ দেন, বিভিন্ন বাহিনীতে নিয়োগ দেন। এই কাজগুলো করতে হবে। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা সবাই মিলে আমরা যদি আসলে তৈরি করতে না পারি, আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে না পারি, তাহলে দেশ কিন্তু অস্থিতিশীল হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি, এই সরকারকে ফার্স্ট যেতে হবে, স্লো গেলে হবে না, পুলিশকে ফাংশন করাতে হবে। সেনাবাহিনী তো ফাংশন করছে, তবে এখানে একটি বিষয়, সেটি হলো সেনাবাহিনীর সদস্যদের বললাম যে আপনারা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তারা বললেন যে ভাই আমরা তো এই কাজগুলো পারবো না, আমরা তো কারোর বিরুদ্ধে যেতে পারবো না। অর্থাৎ সেনাবাহিনীর যে ফ্রেশ ইমেজ, তারা তাদের সেই ইমেজটা ধরে রেখে সব নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু এটি তো সবসময় সম্ভবপর হবে না, ফ্রেশ ইমেজ ধরে রেখে সব নিয়ন্ত্রণ করা। আর এটি সত্য, সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না, কারণ আস্থা ভরসার শেষ ঠিকানা হলো সেনাবাহিনী। সুতরাং তারা বিতর্কিত হোক, আমরা সেটি চাই না। তার মানে কি? তার মানে পুলিশকে ফাংশন করাতে হবে, র্যাবকে ফাংশন করাতে হবে, অন্যান্য বাহিনীকে ফাংশন করাতে হবে। সেই ফাংশনগুলো কিন্তু নাই এই মুহূর্তে। কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। সাধারণ গ্রামগঞ্জে দেখেন, সাধারণ আমজনতা লাঠি হাতে পাহারা দিচ্ছে, ডাকাত আসলে প্রতিহত করছে। এগুলো মানুষ এখন রাস্তায় নেমে গিয়েছে। যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত বজায় রয়েছে, সেটি সাধারণ মানুষের কারণে। সাধারণ মানুষ কতক্ষণ এইভাবে ঘুম বাদ দিয়ে, খাওয়া বাদ দিয়ে এইভাবে মাঠে থাকবে? তার মানে কি? দ্রুত সময়ের মধ্যে পুলিশকে শক্তিশালী করতে হবে, পুলিশকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে। পুলিশ ফাংশন না করলে কিন্তু রাষ্ট্র চলবে না। সুতরাং পুলিশ ভাইদেরকে বলবো যে আমরা আপনাদেরকে অভয় দিচ্ছি, আপনাদের সাথে আমরা থাকবো, আপনারা ফাংশন করেন। যে সকল পুলিশ কর্মকর্তারা, যে সকল পুলিশ সদস্যরা এখনো পর্যন্ত কাজে যোগদান করেননি, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা কাজে ফিরে আসুন। আরেকটি বিষয় বলতে চাই যে পুলিশের নামে উল্টা পাল্টা মামলা দিবেন না, যাকে তাকে হয়রানি করবেন না। আপনার ভাল লাগে না এই জন্য আপনি তার নামে মামলা দিয়ে হয়রানি করবেন না। আমার একজন বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার নামে মামলা হয়েছে, সে পুলিশের এএসপি, সে হিন্দু। তো যাই হোক, সে কয়েকদিন ধরে আমার সাথে যোগাযোগ করছে যে বন্ধু আমাকে সেভ করো, আমি এইখানে এইটা করি নাই, সেটা করি নাই। এবং আমি আসলে ওই 18 সালের আন্দোলনে সে আমাদের সাথে ছিল। আমি অ্যাজ ফার অ্যাজ আই নো যে আসলে ছেলেটা খারাপ না। এখন ওই সময় সে কি করেছে আই ডোন্ট নো, কিন্তু আমি যতদূর তাকে জেনেছি বুঝেছি ছেলেটা ভালো, কিন্তু তার নামে মামলা হয়েছে। মানে আমি আসলে তাকে কিভাবে সেভ করব? তার বিষয়ে কোনো কথা বলতে গেলে অনেকে মনে করবে যে রাশেদ তার বন্ধুকে সেভ করতে চাই। তো এই জন্য আমি যেটি চাই যে মামলা যেগুলো হয়েছে এগুলোর যথাযথ তদন্ত না করে কাউকে গ্রেপ্তার যাতে না করা হয়, বিশেষ করে পুলিশের মধ্যে যারা আছে তাদের মামলাগুলো আগে তদন্ত করেন,
তদন্ত করার পরে যদি কেউ দোষী হয় ব্যবস্থা নেন। অন্যথায় যদি আপনি তদন্ত না করে কোনো পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেন, হারুনের মতো যারা আছে আমি তাদের কথা বলছি না, যারা আগে থেকেই আসলে কুখ্যাত, যারা আগে থেকেই মাফিয়া, হ্যাঁ, এদের কথা আমি বলতেছি না, কিন্তু যারা এই ধরনের ঘটনা কখনো যাদের নামগুলো প্রকাশ্যে আসে নাই, অন্যায় করেছে কখনো আগে শোনা যায়নি, যদি তাদের নামগুলো নতুন করে আসে মামলা হয়, তাদের বিষয়গুলো একটু অবজারভেশন করা দরকার।